নমস্কার, আমি সুস্মিতা। সবাইকে স্বাগত জানাচ্ছি সুস্মিতাস অডিও মাল্টিভার্স ইউটিউব চ্যানেলে। ভগবান রাধাকৃষ্ণের নাম নিয়ে শুরু করছি আমার আজকের পাঠ। আমার আজকের নিবেদন প্রখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত ছোট গল্প, ডানপিটে। যে সময়ে আমাদের গল্পের শুরু, কাশিতে তখন উৎকৃষ্ট লাচ্ছাদার রাবড়ি 5 আনাসের বিক্রয় হইত। ল্যাংড়া আম টাকায় 1 মুন, দুধ টাকায় পাকি 12 সের। কাশিতে তখন স্কুল কলেজ বেশি ছিল না। শহরের বসতি আরও ঘিঞ্জি ছিল। তেলের আলো জ্বলিত রাস্তায়। অত্যন্ত অপরিষ্কার ছিল শহরের অবস্থা। গাড়ি ঘোড়া ছিল কম। ভুরুয়া মঙ্গলের মেলার সময় গঙ্গার ধারে ধনীদের 2-4খানা নতুন ধরনের ভিক্টোরিয়া কি ফিটন দেখা যাইত। এক্কা ও স্প্রিংবিহীন টাঙা ছিল প্রধান সম্পদ। শহরের বাহিরে উটের গাড়ি চলিত। গণেশ মহল্লাতে তখন রামজীবন চক্রবর্তীর খুব নাম ও পসার প্রতিপত্তি। কমিশনারিয়েট বিভাগে বড় চাকরিতে তিনি বেশ 2 পয়সা রোজগার করিয়াছিলেন, তবে হাতে রাখিতে পারিতেন না। সেকালের রীতি অনুযায়ী তার কাশির বাড়িটা ছিল একখানা হোটেল। চাকরি প্রয়াসী বা অক্ষম ও নিরাশ্রয় আত্মীয় স্বজন ও স্বগ্রামের লোকের ভিড়ে বাড়িতে পা দিবার স্থান থাকিত না। রামজীবন বাবুর 4 ছেলে, বড় 3টি ভয়ানক ডানপিটে। স্কুলে যাইবার নাম করিয়া পথে মারামারি করিত, ঘুড়ি উড়াইত। স্কুলের সময়টি কাটাইয়া ছুটির সময়ে বাড়ি ফিরিত। ইহাদের উপযুক্ত সঙ্গীও জুটিয়াছিল 10-12 জন পাড়ার ছেলে। সকলেই সমান ডানপিটে, সমানই তাদের বিদ্যার্জন স্পৃহা। স্কুলের সময় দল বাঁধিয়া বাড়ি হইতে বাহির হইয়া হয়তো শহরের বাহিরে পথের ধারে এক বড় পেয়ারা বাগানে ঢুকিয়া ফল ছিঁড়িয়া খাইয়া ফেলিয়া ছড়াইয়া নষ্ট করিয়া বেলা 4টার পরে বাড়ি ফিরিত। কোনোদিন বা সারনাথের পথে কোথাও চড়ুই ভাতি করিতে গেল। মাসের মধ্যে 15 দিন এরকম চলিত। গণেশ মহল্লাতে প্রেমচাঁদ মুখুজ্জি নামে নদিয়া জেলার একজন বৃদ্ধ ব্রাহ্মণ কাশীবাস করিতেন। তার এক পিতৃমাতৃহীন ভাইপো তার কাছে থাকিয়া নামেই বিদ্যাভ্যাস করিত। কাজে সে ছিল উপরুক্ত ডানপিটে স্কুল পালানো ছেলের দলের একজন চাই সদস্য। ভ্রাতুষ্পুত্রটির নাম সতীশ। রং টকটকে গৌরবর্ণ, এক হারা চেহারা। নতুন স্প্রিংয়ের মতো তার একটা দৃঢ়তা, বাঁধুনি ও স্থিতিস্থাপকতা ছিল। নতুন নতুন ফন্দি আটিবার বুদ্ধিতে ও সাহস দলের মধ্যে সকলেই তাহার কাছে হার মানিত। ফলে এই দলটির লেখাপড়া যাহা হইবার হইল। তারপর যখন শখের থিয়েটারের ধুম কলিকাতা হইতে কাশী গিয়া পৌঁছিল, এদের দল কাশীতে নব আন্দোলনের প্রতিভু ও প্রাণস্বরূপ হইয়া মহা উৎসাহে নিজেরাই বড় বড় কাগজে সিন আঁকিয়া বেলের আঠা দিয়া জড়িতে লাগিল। নিজেরাই স্টেজ বাঁধিল এবং সবেদার সাহায্যে রাজা উজির সাজিয়া নাটকাভিনয় শুরু করিল। বছর 5 পরে প্রেমচাঁদ মুখুজ্জির লীলা প্রাপ্তি ঘটিল। গণেশ মহল্লার রামজীবন বাবু গভর্নমেন্টের পেনশনের মায়া কাটাইলেন। তার ছেলেরা পৈতৃক অর্থ ভাগ বাটোয়ারা করিয়া লইয়া ভাইয়ে ভাইয়ে পৃথক হইল। সতীশ নিরাশ্রয় ও কপর্দক শূন্য অবস্থায় এখানে ওখানে ঘুরিতে ঘুরিতে জুটিল গিয়া নেপালে যে কি করিয়া সে দরবার হাসপাতালে কম্পাউন্ডারি পাইয়া চাকরিতে ও চিকিৎসা ব্যবসায়ে 2 পয়সা রোজগার করিতে লাগিল। কি করিয়া দুরূহ ইংরেজিতে লেখা ডাক্তারি বই আয়ত্ত করিয়াছিল, সামান্য বেতনের কম্পাউন্ডার হইয়া সে কিভাবে অবসর সময়ে রোগী দেখিয়া চিকিৎসা ব্যবসায়ে বেশ নাম করিয়া ফেলিয়াছিল।
সেসব খবর দিতে পারিব না, কিন্তু প্র্যাকটিসে সে বাস্তবিকই সুনাম করিল। বেশ করিয়া অস্ত্রচিকিৎসায় ভালো ও নিপুণ অস্ত্রচিকিৎসকের যে যে গুণ থাকা দরকার, সাফ হাত, সাফ চোখ, সাহস, সতর্কতা, প্রকৃতিস্থতা, অবিচলিত বিচার বুদ্ধি, এসব গুণ তার ধীরে ধীরে বাড়িতে লাগিল। সঙ্গে সঙ্গে পশারও। সতীশ নেপালে আসিয়া স্থানীয় স্কুলের জনৈক স্কুলের এক শিক্ষকের কন্যাকে বিবাহ করিয়াছিল। শিক্ষকের নাম মৃত্যুঞ্জয় বাবু। বাড়ি নদিয়া জেলার মেহেরপুরে। 5 বছর অন্তর বৃদ্ধ পিতাকে দেখিতে একবার করিয়া দেশে যাইতেন। বিবাহের 2 বছর পরে বাংলা 1307 সালে তাহাদেরই সঙ্গে সতীশ বাংলাদেশে অনেককাল পরে ফিরিয়া আসিল এবং সর্বপ্রথম কলিকাতা শহরে দেখিল। পৈতৃক বাসস্থান যে গ্রামে ছিল সেখানেও একবার গেল। বাংলাদেশে আসিয়া সতীশের মনে হইল যে মায়ের মুখ সে ভালো মনে করিতে পারে না। ধোয়া ধোয়া অস্পষ্ট সামান্য একটু মনে পড়ে, যেন মেঘলা দিনের দিবানিদ্রার স্বপ্ন। সে মায়ের স্নেহ সারা দেশটাতে ছড়াইয়া পড়িয়া যেন সাগ্রহে তার প্রত্যাবর্তনের প্রতীক্ষায় পথ চাহিয়া বসিয়া আছে। গ্রামে আসিলে গ্রামের তো কেহই তাহাকে চিনিতেই পারে না, কারণ সে গিয়াছিল নিতান্ত ছেলেবেলাতে, 10-12 বছর বয়সে। পৈতৃক ভিটা খুঁজিয়া বাহির করিতে বেগ পাইতে হইল, কারণ এমন দুর্ভেদ্য বন জঙ্গলে ঢুকিয়া পড়িয়াছে যে বাহির হইতে সে চিনিয়া লুবাই কষ্টকর। গ্রামের সকলেই আসিয়া ধরিয়া বসিল যে তাহাকে দেশে ঘরবাড়ি করিতেই হইবে, এখানে বাস করিতেই হইবে। ইহার মধ্যে প্রতিবেশীর পুত্রের উপর নিছক নিঃস্বার্থ ভালোবাসা ছিল না, তাহা বলাই বাহুল্য। দেশে মোটেই ডাক্তার নেই। সতীশের মতো একজন নামজাদা ডাক্তার গ্রামে বসিয়া প্র্যাকটিস করিলে গ্রামের লোকের সুবিধা বড় কম নহে। চক্ষু লজ্জার খাতিরে অন্তত গ্রামের লোকের কাছে সে তো আর ভিজিট লইতে পারিবে না। সেবার সতীশ ভিটার মায়া কাটাইয়া ফিরিয়া গেল বটে, কিন্তু দেশের মায়া তাহাকে পাইয়া বসিয়াছিল। পরের বছরই সে পুনরায় শীতকালে ছুটি লইয়া গ্রামে ফিরিয়া পৈতৃক ভিটার বন জঙ্গল কাটাইয়া সেখানে টিনের ঘর তুলিয়া ফেলিল। ছুটি ফুরাইলে আবার কর্মস্থলে ফিরিল সেবারও, কিন্তু দেশের মায়া একবার পাইয়া বসিলে তাকে কি ছাড়ানো সহজ? চন্দ্রগিরি উদয়গিরির দুর্গম গিরিসংকট পার হইয়াও নদিয়া জেলার ক্ষুদ্র গ্রামের ডাকে নেপালে গিয়া পৌঁছিল। পরবৎসর সতীশ চাকরিতে ইস্তফা দিয়া স্ত্রী পুত্র সহ আসিয়া বসিল ও গ্রামে প্র্যাকটিস শুরু করিল। সে আজ 32 বছর পূর্বের কথা। তখন অলিতে গলিতে অ্যাম্বিপাস ডাক্তার হয় নাই। আজকালকার মতো পাস করা ডাক্তার খুঁজিয়া মেলানো দুর্ঘট ছিল। নিকটবর্তী নরহরিপুরের বাজারে তখন যাদুরাম সাকরা ছিল দেশের মধ্যে বড় ডাক্তার। যাদুরাম বাদে একজন কবিরাজও ছিল। ইহারা গেল প্রবীণের দলে। তরুণদের মধ্যে কানাইলাল রায় কলিকাতা হইতে কিসের একখানা সার্টিফিকেট আনিয়া ডাক্তার সাজিয়া বসিয়াছিল। সতীশ আসিয়াই প্র্যাকটিস জমাইয়া ফেলিল। সে উপরোক্ত হাতুড়ি দলের অনুকরণে নরহরিপুরের বাজারে ডাক্তারখানা খুলিয়া আধ হাত লম্বা হরফে নিজের নামের সাইনবোর্ড ঝুলাইল না, বা রোগীর বাড়ি আসিয়া স্থানীয় অন্যান্য ডাক্তারদের নিন্দাবাদ করাও অভ্যেস করিল না। গ্রামের বাড়ির একখানা ঘরে ঔষধ রাখিত। আলাদা ডিসপেন্সারিও ছিল না। রোগীরা আসিয়া বসিত সতীশের বাড়ির সামনে বটতলায়। তাহাদের বসিবার স্থানের পর্যন্ত কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু এসব সত্ত্বেও সতীশের বাড়ির সামনের বটতলায় রোগীর ভিড় দিন দিন বাড়িয়া চলিল। দিনরাতে স্নানাহারের সময় নাই। 7-8 ক্রোশ দূরের গ্রাম হইতেও রোগী দেখিবার ডাক আসিতেছে। গরুর গাড়িতে রোগী দেখিয়া বেড়াইতে বেড়াইতে সতীশ হাঁপাইয়া পড়িল। প্রতিদিন সকালে নিজের বাড়িতে গড়ে 3-4টা সার্জিক্যাল কেস লাগিয়াই আছে।
ব্যাপার দেখিয়া জাদুরাম একদিন কানাই ডাক্তারকে ডাকিয়া বলিল, এত রুগী এদেশে ছিল কোথায় এতদিন হে? গত 20 বছরের মধ্যে জাদু ডাক্তার এত রুগীর ভিড় কখনো দেখে নাই এই অঞ্চলে। বেগতিক বুঝিয়া কবিরাজটি একদিন জিনিসপত্র বাঁধিয়া অন্যত্র সরিয়া পড়িল। কানাই দর্জির দোকান খুলিবার জন্য সুবিধে মতো দোকান ঘরের সন্ধান করিতে লাগিল। জাদু শেখরার অন্য কোনো উপায় ছিল না এই বয়সে। আগেকার 2-5টা বাঁধা পুরনো ঘর ও পূর্ব সঞ্চিত সামান্য কিছু টাকার জোরে কোনো রকমে টেকিয়া রহিল মাত্র। সতীশের 2টি ছেলে ও ছোট্ট একটি মেয়ে। মেয়েটির হঠাৎ একদিন ভয়ানক জ্বর হইয়া পড়িল। নিজের বাড়িতেই নিজে চিকিৎসা করানো যায় না বলিয়া সতীশ জাদুরাম শেখরাকে ডাকাইল। জাদুরাম দেখিয়াই বিষণ্ণ মুখী বলিল, তাই তো মুখুজ্জে মশাই, এ তো ভয়ানক রোগ। আপনিও বুঝেন, আমিও বুঝি। এ রোগ তো এখানকার সারাবার নয়। এখন অন্য সবাইকে তফাৎ করুন, চুই না হয়। ডিপথেরিয়া বড় সাংঘাতিক ব্যাপার কিনা। জাদুরাম প্রাণপণে কদিন দেখিল, কিছুই করা গেল না। 3য় দিনে মেয়েটি মারা পড়িল। এই ব্যাপারের পর হইতে সতীশের স্ত্রীর সামনে সামান্য মস্তিষ্ক বিকৃতি ঘটিল। আপন মনে বকুনি, ইহাই দাঁড়াইল উপসর্গ। নয়তো অন্য সব দিকে কোনো অপ্রকৃতিস্থতার চিহ্নও নাই। সংসারের কাজকর্ম, স্বামী পুত্রের যত্ন, কিছুর মধ্যেই কোনো ত্রুটি নাই। সতীশ বড় দমিয়া গেল। হাতে পয়সার জোর ছিল। কিছুদিন প্র্যাকটিস বন্ধ রাখিয়া এখানে ওখানে ঘুরাইয়া আনিল সকলকে। পূর্ববঙ্গে শ্বশুরবাড়ি গিয়া রহিল কিছুদিন। কলিকাতায় আসিয়া ডাক্তার কবিরাজ দেখাইল। তখনকার মতো উপশম না হইল যে এমন নয়, কিন্তু দেশে আসিয়াই যথাপূর্ব তথাপরম। বড় ছেলেটির বয়স 12। সে 3 ক্রোশ দূরবর্তী রামনগরের হাইস্কুলের বোর্ডিংয়ে থাকিয়া পড়াশোনা করিতেছিল। ছোট ছেলেটিকেও এবার সতীশ সেখানে রাখিয়া দিল। এসব বাংলা 1312 সালের কথা। তারপর যেমন অন্য 5 জন মানুষের দিন যায়, সতীশের দিনও তেমনিভাবে যাইতে লাগিল। রুগী দেখা, টাকা রোজগার, সংসার প্রতিপালন। ছেলেরা বড় হইল। বড় ছেলেটির নাম বিনয়। সে আইএসসি পাস করিয়া মেডিকেল কলেজে ডাক্তারি পড়িতে গেল। সতীশ পুত্রবধূর মুখ দেখিবার জন্য এই সময় তাহার বিবাহও দিল। ছোট ছেলে তখন স্কুলের ছাত্র। সে তার দাদার চেয়েও মেধাবী ও সুবুদ্ধি। ইতিমধ্যে নানান স্থান হইতে তাহার বিবাহের সম্বন্ধ যাতায়াত করতেছিল। এসব গেল বাহিরের ব্যাপার। সতীশের মনের বড় অদ্ভুত পরিবর্তন হইতে লাগিল ধীরে ধীরে। 15-16 বৎসর ধরিয়া যে সে এই গ্রামে এবং পার্শ্ববর্তী অঞ্চলে ডাক্তারি করিতেছে, এই 15-16 বছরের জীবনে নিতান্ত একঘেয়ে রুগী দেখা, খাওয়া, ঘুমোনো, ভূষণদার দোকানে বসিয়া মাঝে মাঝে গল্পগুজব, সংসারের বাজার হাট করানোর ব্যবস্থা করা, দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর। একঘেয়ে একরকম জীবনধারা। বৈচিত্র্য নাই, পরিবর্তন নাই, নতুনত্ব অনুভূতির কোনো আসিবার পথ নাই কোনো দিক দিয়া। কিন্তু সতীশ এ বিষয়ে খুব সচেতন নয়। জীবনে তেমন আর কোনো আনন্দ নেই। একথা এক-আধবার তাহার মনে যে না উঠিয়াছে এমন নয়, কিন্তু এ লইয়া ভাবিতে সে বসে নাই কখনো, ভাবিবার সময়ও পায় নাই। কিন্তু ক্রমে এই কথাটা তাহার মনের মধ্যে উকি মারিতে লাগিল। হয়তো নিস্তব্ধ দুপুরে বিলের পাশের পথ দিয়া গরুর গাড়িতে আরামে সে ভিনগাঁয়ে রুগী দেখিতে চলিয়াছে। মাঠের ধারে ঘুঘু পাখির ডাকে সে দেখিত। সে হঠাৎ অন্য মনস্ক হইয়া কাশীতে যাবিত বাল্যজীবনের কথা ভাবিতেছে। নেপালে একবার কর্নেল খর্কশমশের জঙ্গ রানা বাহাদুরের কন্যার বিবাহতে নিমন্ত্রিত হইয়া গিয়াছিল। গিয়া দেখিল খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই। একটা মুড়কের মধ্যে মশলা ও সুপারি, আর একটা মুড়কে 5 টাকা। সতীশ কর্নেল বাহাদুরের দেওয়ানকে বলিল, টাকা কিসের? নিমন্ত্রিত হয়ে এসে টাকা নেওয়া আমাদের জন্য অপমানজনক মনে করি। দেওয়ান বলিল, এখানে এই নিয়ম, না নিলে কর্নেল চড়তে পারেন। সতীশ রাগ করে বলল,
চটে আমার কি করবেন তিনি? চাকরি নেবেন? নিন, আমি এক্ষুনি ইস্তফা দিতে রাজি আছি। টাকা কখনোই নিতে পারবো না। গোলমাল শুনিয়া রানা বাহাদুর নিজে আসিয়া ব্যাপারটা অন্যভাবে মিটাইয়া দিলেন। চাকরি যাওয়া তো দূরের কথা, সেই মাসেই সতীশের 10 টাকা বেতন বৃদ্ধি হইয়াছিল। গত 15 বছর ধরিয়া সতীশ তো অনবরত সকলের কাছেই কাশী আর নেপালের গল্প করিয়া আসিতেছে, তাহার সমবয়সী লোকেদের কাছে, দেশের বন্ধুদের কাছে, রোগী ও রুগীদের আত্মীয় স্বজনদের কাছে। কিন্তু সে শুধু বাহাদুরি লইবার জন্য। সে কত দেশ বেড়াইয়া কত অভিজ্ঞতা সঞ্চয় করিয়াছে, কত বড় মানুষই করিয়াছে, কত বড় বড় লোকের সমাজে মিশিয়াছে, তাহা সাড়ম্বরে জাহির করিবার জন্য। এবার কিন্তু এসব জীবনের স্মৃতি একটা অস্পষ্ট বেদনার মতো তাহার মনে আসিয়া উদয় হইতে লাগিল। কি যেন একটা জিনিস চিরকালের জন্য হারাইয়া গিয়াছে, আর কোনো দিন তাহার সাক্ষাৎ মিলিবে না। সতীশের এই এত বড় পসারের বিনিময়েও না, সঞ্চিত অর্থের বিনিময়েও না, কোনো কিছুতেই না। এই গ্রামের জীবনেও ক্রমে নিরানন্দ হইয়া উঠিতে লাগিল। সতীশ গ্রামে আসিয়া ও গ্রামে যে কয়টি দুঃখের দুঃখী প্রবীণ আত্মীয় স্বজন স্থানীয় লোক পাইয়াছিল, এ পাড়ার অম্বিকা রায়, শ্যামাকান্ত গাঙ্গুলি, ও পাড়ার বৃদ্ধ গোসাই মশাই, এরা একে একে মারা গেলেন। আষাঢ় মাসের শেষে জাদুরাম শেখরায় রুগশয্যা পার্শ্বে সতীশের ডাক পড়িল। জাদুরামের বয়স হইয়াছিল প্রায় 75 বছরের কাছাকাছি। গত 10 বৎসর অর্থাভাব ও দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করিয়া জাদুরামের স্বাস্থ্য একেবারে ভাঙিয়া পড়িয়াছিল। সতীশ বুঝিল এই বয়সে তার উপর ডাবল নিউমোনিয়া রোগ। জাদুরামও বিছানা ছাড়িয়া আর উঠিবে না। জাদুরাম নিজেও সেটা খুব ভালো করিয়াই বুঝিয়াছিলেন। ক্ষীণ কণ্ঠে বলিলেন, মুখুজ্জে মশাই, ওষুধ আর কি দেবেন? পায়ের ধুলো দিন। একটা কথা বলি, নাতিটার উপায় করতে পারলাম না। দুটো ছেলে মারা গেল, ওইটুকু বংশের মধ্যে শিবরাত্রি সলতে ওকে আপনার চরণে দিয়ে গেলাম। কম্পাউন্ডারিতে ভর্তি করে নেবেন আপনার ডাক্তারখানায়। বছর 3 দেখে শিখলে তবু অন্য গায়ে চাষা হয়ে গিয়ে হাতুড়িগুড়ি করেও দুটো খেতে পারবে। সতীশের চোখ জলে ভরিয়া আসিল ভগ্ন হৃদয় বৃদ্ধ চিকিৎসকের অন্তিম শয্যা পার্শ্বে বসিয়া। সে আশ্বাস দিল, এ বিষয়ে তাহার দ্বারা যতদূর সাধ্য সে করিতে ত্রুটি করিবে না। জাদুরাম এমন পয়সা রাখিয়া যায় নাই যাহাতে তাহার শ্রাদ্ধের খরচ নির্বাহ হইতে পারে। সতীশ নিজে শ্রাদ্ধ সংক্রান্ত যাবতীয় ব্যয়ভার বহন করিল। নাতিকে নিজের ডাক্তারখানায় আনিয়া কাজ শিখাইতে লাগিল। খুচরা কিছু দেনা ছিল বৃদ্ধের, তাহারও একরূপ সাময়িক মীমাংসা করিয়া দিল। এই সময় সতীশের নিজের সময়েরও পরিবর্তন দেখা দিল। ছোট ছেলের কলেজের খরচ, বড় ছেলের ডাক্তারি পড়ার খরচ, এদিকে কি জানি কেন রোগীর সংখ্যা কমিতেছে। স্থানটা কি হঠাৎ স্বাস্থ্য নিবাস হইয়া উঠিল নাকি? সজ্জিত অর্থে ক্রমশ হাত পড়িতে লাগিল, এবং সাধারণত যাহা ঘটিয়া থাকে, একবার সঞ্চিত অর্থে হাত পড়িলে সে হাতকে আর গুটানো গেল না। বছরের পর বছর ক্রমশ খরচ বাড়িয়া চলিল। আয় তেমন নাই। হাতের টাকা নিঃশেষ হইতে এ অবস্থায় কতদিন লাগে? সতীশ অমানসিক পরিশ্রম করিতে লাগিল। আর 2 বছর। বিনয় মানুষ হইলে আর কিসের ভাবনা। এ অঞ্চলে এমবি পাস করে ডাক্তার কটা আছে? কখনো যেসব গ্রামে 10 টাকা ভিজিটের কমে সতীশ যায় নাই, এখন 4 টাকা লইয়াও সেখানে যাইতে হইতেছে। নিজে দুধ খাওয়া ছাড়িয়া দিল, বাড়ির চাকরকে জবাব দিল। খরচ কম পড়িতে বলিয়া স্ত্রী ও পুত্রবধূকে কলকাতায় পাঠাইয়া ছেলেদের বাসা করিয়া দিল। নিজে দেশে হাত পুড়াইয়া রাধিয়া খাইয়া এবং সারাদিন টোটো করিয়া গ্রামে গ্রামে রুগী দেখিয়া যাহা পায় প্রতি সপ্তাহে কলিকাতার বাসাতে বিনয়ের নামে মানি অর্ডার করে। বিনয় এমবি পাস করিয়া যুদ্ধে গেল। সতীশের দুঃখ ঘুচিল এতদিনে। গ্রামের মধ্যেও একটা সাড়া পড়িল না এমন নয়। এই অঞ্চলে এমবি পাস করা ডাক্তার এই প্রথম। তাহার উপর বিনয় আবার গভর্নমেন্টের চাকরি পাইয়া সুদূর মেসোপটেমিয়ায় গিয়াছে। সেদিন নাকি ছোটোখাটো একটা খণ্ডযুদ্ধে আরবদের গুলি বিনয়ের কানের পাশ কাটাইয়া বাহির হইয়া গিয়াছে। বর্ষাকে এমনি হয়।
বিনয় পত্রে এই ঘটনাটি বাবাকে জানাইয়াছিল। নরহরিপুরের বাজারে ভূষণদার পুরনো আড্ডাটা আর ছিল না, কারণ 15 বৎসর হইল ভূষণ মারা গিয়াছে। তবুও এ দোকানে ও দোকানে বসিয়া সতীশ গর্বের সঙ্গে পুত্রের চিঠি হইতে যতটুকু সে দেশের খবর পায় তারই সাহায্যে যুদ্ধের গল্প করে। সঙ্গে সঙ্গে বলে, কিন্তু আমাদের নেপালে যখন প্রাইম মিনিস্টারের বাড়ির সামনের ময়দানে পেরেড হতো, তাতে আমরা যুদ্ধের কৌশল সবই দেখেছি। মেশিন গান ও তো আমাদের সময়েই প্রথমে নেপালে এলো, আমাদের কাছেও ওসব নতুন নয়। অথচ নেপাল ও সতীশের যৌবন ইহারা কাহারও কাছে পরাজয় স্বীকার করিবে না। সব ছিল নেপালে। 2-4 বার মোটা টাকার মানি অর্ডার পাইয়া সতীশ মহা উৎসাহে বাড়ি নতুন করিয়া তৈরি করিবার জন্য মিস্ত্রি লাগাইল। ছেলে বড় ডাক্তার হইয়া ফিরিয়া আসিতেছে, সাহেবী মেজাজ এখন তার। এ ধরনের বেমেরামতি পুরনো বাড়িতে থাকিতে তাহার কষ্ট হইবে। সতীশ ছেলের উপযুক্ত মতো বাড়ির পুনরায় সংস্কার করিতে অনেক ব্যয় করিয়া ফেলিল। এইখানে ডাক্তারখানা হইবে, এটি ছেলের বসিবার ঘর, এটি নাতিদের পরিবার ঘর। হঠাৎ মেসোপটোমিয়া হইতে বিনয়ের পত্র আসা বন্ধ হইল। 2-10 দিন করিয়া মাসখানেক কোনো খবর নাই। সতীশ অত্যন্ত ধৈর্যশীল। সে নিজে অটল থাকিয়া স্ত্রী ও পুত্রবধূকে নানা মিথ্যা স্তুতবাক্যে ভুলাইয়া রাখিবার চেষ্টা করে। ক্রমে গ্রাম্য গুজব রটিয়া গেলেও বিনয় আর নাই, যুদ্ধে মারা গিয়াছে। বিনয়কে গ্রামের সকলেই ভালোবাসিত। তাহার সুন্দর চেহারা এবং মধুর ব্যবহারের গুণে বিনয়কে কেহ পর ভাবিত না। এ দুঃসংবাদে চোখের জল ফেলিল না এমন লোক নাই। সতীশের সহ্য শক্তি দেখিয়া সকলেই অবাক হইয়া গেল। তাহার মুখে একদিন কেহ কোনো দুর্বল কথা শুনিল না। চোখে জল দেখা তো দূরের কথা। জ্যৈষ্ঠ মাস, ভীষণ গরম। মুখুজ্জে বাড়ির তেঁতুলতলার সামনে একখানা ভাঙা গরুর গাড়ির উপর বসিয়া পাড়ার নিষ্কর্মা যুবকেরা আড্ডা দিতেছে। এমন সময় সাইকেলের মোড়ের মাথায় সাহেবী পোশাকে কাহাকে আসিতে দেখা গেল। বিনয় মুখুজ্জে গিন্নি স্নানান্তে শিব পূজা করিতে বসিয়াছিলেন। পূজা ফেলিয়া ছুটিতে ছুটিতে পথের ধারে আসিলেন, অর্থাৎ বাতের দরুন যতটুকু ছুটা তার পক্ষে সম্ভব ততটুকু ব্যাগে। বিনয়কে দেখিয়া কাঁদিয়া ফেলিলেন। যুবকেরা সকলে বলিল, আচ্ছা ভয় দেখিয়েছিলেন বিনয়দা, বেশ, যা হোক। বিদ্যুৎ বেগে গ্রামের সর্বত্র বিনয়ের প্রত্যাবর্তনের সংবাদ প্রচারিত হইবার সঙ্গে সঙ্গে সতীশ ডাক্তারের বাড়ির উঠোনে সব পাড়ার লোক ভাঙিয়া পড়িল। বিভিন্ন পাড়ায় সেদিন সন্ধ্যায় গ্রামের মেয়েরা হরির লোট দিল। বিনয় যুদ্ধ হইতে আসিয়া প্রথম প্রথম গ্রামেই বসিয়াছিল, তারপর সে মহকুমায় গিয়া বসিয়াছে। এ তো পশার এ অঞ্চলে কোনো ডাক্তারের কেহ কখনো দেখে নাই। সতীশও ডাক্তারি করতে গ্রামে, কিন্তু ছেলে আসিবার সঙ্গে সঙ্গে তাহার পশার কমিয়া গেল। সবাই বিনয়কে চায়, সতীশকে কেহ বড় একটা ডাকে না। সে সকলকে গর্বের সঙ্গে বলে, তা তো হবে, বিনয় এসেছেন, অত বড় ডাক্তার। আমরা তো সে খেলে কুয়াক, ওদের কাছে কি আমরা? পরাজয়েরও সুখ আছে, গব্য আছে। সতীশ একদিন হঠাৎ আবিষ্কার করিয়া ফেলিল সে বৃদ্ধের দলে পড়িয়া গিয়াছে। গণেশ মহল্লার সে ডান পিঠে সতীশ বড়ুয়া মঙ্গলের সময় আলোকিত বজরার পাশ দিয়া ডুবসাদার দিতে দিতে কাহাদের আলোকুজ্জ্বল বজরা। যাক, সেসব পুরনো কাসুন্দি ঘাটিয়া লাভ কি? মোটের উপর সতীশকে সবাই এখন বুড়ো কর্তা বলতে শুরু করিয়াছে, এটা সে লক্ষ্য করিল। বিশেষত বিনয় ফিরিয়া আসিবার পর হইতে। নাতিরা স্কুলে পড়ে। সতীশের ছোট ছেলে কিন্তু ভালো হইল না। সে কলেজ ছাড়িয়া দিয়া এতদিন বাড়িতেই বসিয়াছিল। এইবার দাদার ডাক্তারখানায় কম্পাউন্ডারি আরম্ভ করিল। জলের স্রোতের মতো বৎসর কাটিয়া যাইতেছে। দেখিতে দেখিতে বিনয়ের প্রত্যাবর্তনের পর 7 বৎসর কাটিল। এই 7 বছরে অনেক পরিবর্তন ঘটিয়া গেল সতীশের জগতে। সতীশ স্বগ্রামেই থাকিত। প্রথম প্রথম পুত্রবধূরা গ্রামের বাড়িতেই থাকিত। ক্রমে পুত্রবধূরাও চলিয়া গেল বিনয়ের বাসায়। সতীশের স্ত্রীর সেই উন্মাদ রোগ একেবারে কখনো সারে নাই। এ সময় বেশি করিয়া দেখা দিল। সেই জন্যই মাকে বিদায় দিয়া দেশের বাড়িতে রাখিয়াছিল।
তবু এতদিন সর্বদা দেখাশোনা করিত, শুশ্রূষা ও চিকিৎসার ত্রুটি কখনো করে নাই। ক্রমে ক্রমে কিন্তু মাকেও সে অবহেলা করিতে লাগিল। এক মাসেও একবার মাকে দেখিতে আসে না, অথচ সে মুটুট কিনিয়াছে। এই 9 মাইল পথ আসিতে কতক্ষণ লাগে? স্ত্রীপুত্রকেও যন্ত্রণা দেয়। সংসারের ন্যায্য টাকা, খরচের টাকা কোথায় ব্যয় করিয়া আসে কেহ জানে না। প্রায়ই এইরকম ঘটে। মাঝে মাঝে দিনে মানেও ডাক্তারখানায় বসে না, পসার কমিতে লাগিল। রুগীরা আসিয়া ফিরিয়া যায়। বৃদ্ধ বয়সে সতীশ ঘুর অর্থকষ্টে পড়িল। বিনয় বাপ মাকে মাঝে মাঝে টাকা যে না দেয় এমন নয়, কিন্তু তাহাতে সতীশের চলে না। ছোট ছেলেটি দাদার অবস্থা দেখিয়া নিজের স্ত্রী পুত্র লইয়া শ্বশুর বাড়ি চলিয়া গেল। সেও বাপ মায়ের কোনো সংবাদ লয় না। সন্ধ্যাবেলা বসিয়া সতীশ অন্যমনস্কভাবে এইসব কথাই ভাবিতেছিল। এমন সময় উঠোনে কাহাকে আসিতে দেখা গেল। কে? আমি পটল, দাদা। সতীশ খুশি হইয়া এক গাল হাসিয়া দাঁড়াইল। আয় পটল, আয় আয়। পটল বিনয়ের বড় ছেলে, দিব্যেন্দুর ডাকনাম। গৌর বর্ণ, সুশ্রী, 14-15 বৎসরের হাস্যমুখ বালক। নাতিদের জন্য বৃদ্ধের মন কেমন করে সর্বদা, কিন্তু তাহারা বড় একটা এদিকে পা দেয় না। অপ্রত্যাশিতভাবে নাতিকে দেখিয়া সতীশ যেন আকাশের চাঁদ হাতে পাইল। তোর বাবার খবর কি রে পটল? দিব্যেন্দু অপরাধীর দৃষ্টিতে চাহিয়া বলল, সে একই রকম দাদা, বরং আরও বেড়েছে। পরে সে দাগ দেখাইল। বাবা কি একটা শক্ত অ্যালজেব্রের অঙ্ক কষিতে দিয়াছিল, সে পারি নাই বলিয়া ছড়ি দিয়া মারিয়াছে। দুজনে বসিয়া অনেক কথা হইল। সতীশ বলিল, বস পটল, রাধিকে গিয়ে খাবি কি নইলে? সতীশের স্ত্রী এখন সম্পূর্ণ পাগল। একটা ঘরে একা দিনরাত শুইয়া থাকে, আপন মনে বিড়বিড় করিয়া বকে। কাজকর্ম করা তো দূরের কথা, না খাওয়াইয়া দিলে খায় না পর্যন্ত। সতীশ বলিল, একবার মনে হয় পটল আবার প্র্যাকটিস শুরু করি, কিন্তু এখন আর কেউ আমায় ডাকবে না। 30 বছর আগে যখন এসেছিলাম এদেশে তখন তেমন ডাক্তার ছিল না। এখন নরহরিপুরের বাজারেই 3টি ক্যাম্বেল পাস, একটা এমবি। ওদিকে তো বিনয় রয়েছে, শ্যামবাবু, সবাই এমবি। আমাকে আর ডাকবে কে? দিব্যেন্দু বলে, ভেবো না দাদা, আমি পাশ করে যখন চাকরি করব তখন তোমার আর এই দশা থাকবে না, দেখো। সতীশ উৎসাহের সহিত বলল, আমায় কাশি পাঠিয়ে দিস পটল, কতদিন দেখিনি। এই শুনবি তবে কি করতাম আমরা সেখানে? দিব্যেন্দু জ্ঞান হওয়া পর্যন্ত কাশীর গল্প, নেপালের গল্প অনেক শুনিয়াছে ঠাকুরদাদার মুখে। একই গল্প 50 বার সে শুনিয়াছে অন্তত, মুখস্থ বলিতেও পারে। তবু বৃদ্ধ ঠাকুরদাদাকে খুশি করিবার জন্য বলিল, বলো না দাদা, চন্দ্রগিরি পার হবার সময় সেবার নেপালের পথে ওই সে কী হইয়াছিল? দিব্যেন্দু কখনো নেপাল দেখে নাই, কিন্তু ঠাকুরদাদার মুখে আজন্ম বর্ণনা শুনিয়া চন্দ্রগিরি, রত্নগিরি, রাক্সোলের পশুপতিনাথ মেলার দৃশ্য, এসব তাহার মানসপটে সুস্পষ্ট রেখা ও বর্ণে রূপ গ্রহণ করিয়াছিল। চোখ বুঝিলেই এসব যেন সে দেখিতে পায়। সকালে উঠিয়া দিব্যেন্দু চলিয়া গেল। সতীশ বলিল, তোর বাবাকে বলিস দেখি পটল, এই দেখ না, স্যান্ডেলটা সেই তোর বাবার দরুন সেবার বাসা থেকে এনেছিলাম, তা চিরে গিয়েছে। দিব্যেন্দু যাবার সময় বলিয়া গেল, এসব কথা আমি বলেছি, বলো না যেন বাবাকে দাদা, তাহলে বাবা পিঠের ছাল তুলবে আমার। দিব্যেন্দু চলিয়া গেলে বৃদ্ধ আবার পুরাতন দিনগুলির স্বপ্ন দেখিতে থাকে। আজকাল হাতে কাজকর্ম একেবারে নাই। এই ধরনের অলস জীবন সে কখনোই যাপন করে নাই। আপন মনে বসিলে সে এসব কথা ভাবিতে থাকে। আপনাতেই মনে আসে, গাঙ্গুলি বাড়ির আন্নাকালি 2টি কচি শশা হাতে পৈঠাতে উঠিয়া বলিল, গাছে হয়েছিল জ্যাঠাবাবু, মা বললে দিয়ে আয়। আঁচলের মুড়োয় বাঁধা কি একটা জিনিস খুলিতে খুলিতে বলিল, আর এই কটা। সতীশের মনের নিরানন্দ ভাব অন্তর্হিত হইয়া গেল। আগ্রহ উজ্জ্বল চোখে আন্নাকালির আঁচলে বাঁধা দ্রব্যের দিকে চাহিয়া বলিল, কী রে ওতে? মটর ডালের বড়ি? বাহ বাহ, দে, রাখ না মা এখানে, রাখ। সতীশ চিরকাল খাইতেও খাওয়াইতে ভালোবাসে। আজকাল অভাবে পড়িয়া গিয়াছে, অমন উপার্জনক্ষম ছেলে থাকিতেও নাই। তাই গ্রামের মেয়েরা ভালো জিনিসটা বাড়িতে হইলেই সতীশকে মাঝে মাঝে পাঠাইয়া দেয়। আন্নাকালি 14-15 বছরের সুন্দরী মেয়ে,
উপরি উপরি 4টি কন্যার জন্মগ্রহণের পরে বাপমা পঞ্চম সর্বকনিষ্ঠ কন্যাটির নাম এই রাখিয়াছিল। সে হাসিয়া বলিল, আপনার হাতের সেই ডাল রান্না কখনো ভুলব না জ্যাঠাবাবু। মেয়ে মানুষও এমন রাঁধতে পারে না। সতীশ খুশি হইয়া উজ্জ্বল মুখে বলিল, কবে কেলি রে আন্না? আন্নাকালে ঘাড় দুলাইয়া বলিল, বারে এই তো ভাদ্র মাসে অরন্ধনের দিন। তারপর ঘরের দিকে চাহিয়া বলিল, জ্যাঠাইমা কেমন? ওই একরকম, ওর আবার ভালো আর মন্দ। ওরই জন্য তো কোথাও যেতে পারিনি আন্না, নইলে কাশিতে গেলে একটা পেট চলে যায়। আর কাশিময় আমার বন্ধু বান্ধব, তা ওর অযত্ন হবে? ওকে কে দেখবে, কে শুনবে? সেই জন্যই তো আছি আটকে। নইলে আমার আবার ভাবনা, এই শুনবি কাশিতে আমরা কি করতাম? তারপর কাশির গল্প আরম্ভ হয়। আন্নাও এসব গল্প ইতিপূর্বে শুনিয়াছে, কিন্তু গল্প শুনিতে সে ভালোবাসে, বিশেষ করিয়া জ্যাঠা মহাশয়ের মুখে। সে রোয়াকের পৈঠার উপর বসিয়া পড়ে। কাশির কথা হইতে কখন নেপালের কথা আসিয়া পড়ে, দুজনের কেহই লক্ষ্য করে নাই। হঠাৎ আন্না উঠোনের দিকে ভীতু চোখে চাহিয়া বলিল, জ্যাঠাইমা কোথায় বেরিয়ে যাচ্ছে যে? ধর ধর মা ধর, নিয়ে আয় না, জ্বালালে বাপু। আন্না দৌড়িয়া উঠিয়া গিয়া শীর্ণ দেহে রুক্ষ কেশ বকুনিরত জ্যাঠাইমার হাতখানা খপ করিয়া ধরিয়া ফেলিয়া বলিল, এসো জ্যাঠাইমা, কোথায় যাচ্ছ? এসো। একেবারে ঘরের মধ্যে নিয়ে যা মা, না আমার হয়েছে যত বিপদ। তা আন্না, ডাল রাঁধবো এখন মা, আজ দুপুরে আমার এখানে দুটো খাস এখন। পরের বছর হইতে বিনয়ের পসার একেবারেই কমিয়া গেল। 10-12 বছর আগের ব্যাপার আর ছিল না। এখন এক মহকুমা টাউনের উপর 3 জন এমবি। ভদ্র গৃহস্থের বাড়িতে তাহাকে আজকাল কেহ ডাকে না। তাছাড়া রুগীরাও আসে, ডাক্তারের দেখা পায় না। তাহার পর দেখা দিল পৃথিবী মন্দা। পাটের বাজার একেবারে পড়িয়া গেল। রোগ হইলেও আর লোকে ডাক্তার দেখাইতে পারে না। বিনয় মহা অর্থকষ্টের মধ্যে পড়িল। সে লোক খারাপ নয়, হাতে পয়সা থাকিলে যতক্ষণ না পয়সা খরচ করিতে পারে ততক্ষণ তার শান্তি নেই। উদার দিলদরিয়া মেজাজের মানুষ। বাবাকে সে ইচ্ছে করিয়া যে অবহেলা করে তা নয়। বাবা এত ঘনিষ্ঠ, এত সুপরিচিত লোক যে তাহার সম্বন্ধে সে কোনো খেয়ালই করে না। সতীশ মুখ ফুটিয়া কখনো ছেলেকে জানায়ও নাই তাহার অসচ্ছলতার কথা, পাছে ছেলেকে বিব্রত হইতে হয়। এই অবস্থায় একদিন বিনয় পিতার সহিত দেখা করিতে আসিল। সতীশ অপ্রত্যাশিতভাবে ছেলেকে দেখিয়া মহাব্যস্ত হইয়া উঠিল। সারা বাড়ির মধ্যে একখানা চেয়ার কি টুল পর্যন্ত নাই, ছেলেকে বসিতে দেয় কিসে যে? বিনয় বলিল, থাক বাবা থাক, আমি এই যে বেশ বসেছি। সতীশ মহাব্যস্ত সুরে বলল, ঘেমে একেবারে, দাঁড়াও একটু চা করে আনি। ভাড়াটে মোটর এলে কেন? তোমার গাড়ি কোথায়? গাড়ি আছে, ইঞ্জিন খারাপ হয়ে গেছে, মেরামতের জন্য 1 মুঠো টাকা দরকার, হাতে পয়সা কোথায়? কাজেই গাড়ি গ্যারেজে পড়ে। পটল কোথায়? কলকাতাতেই আছে, ওর পড়াশোনার যে কি করি, মেসে তো 1 গাদা টাকা খরচ, 3 মাসের মেসের দেনা বাকি, কলেজের মাইনেও 2 মাস পাঠাতে পারিনি। পিতা পুত্রে অনেকক্ষণ পরামর্শ হইল। 3 জায়গার খরচ বিনয় তো আর পারে না, দেশের বাড়ি, টাউনের বাসা এবং দিব্যেন্দুর মেস ও কলেজের খরচ কি এখন করা যায়? বিশেষ কিছুরই মীমাংসা হইল না। উঠিবার সময় বিনয় কুণ্ঠিতভাবে বাবাকে 2টি টাকা দিতে গেল। ছেলের শুষ্ক ও চিন্তাকুল মুখ দেখিয়া বৃদ্ধ টাকা 2টি প্রাণ ধরিয়া রাখিতে পারিল না। বলিল, রেখে দাও এখন, সোমবার দস্তিঘাটা থেকে ডাক এসেছিল, কিছু পেয়েছি, তোমার মোটরের ভাড়াও তো লাগবে আবার। গ্রামের একটি ছেলে রেলে কাজ করিত, ছুটি লইয়া দেশে আসিয়া প্রায়ই সন্ধেবেলা সতীশের কাছে গল্প করিতে আসিত। একদিন সতীশ বলল, দেখো উমাপদ্ম, ভাবছি কি জানো, তোমার জ্যাঠাইমাকে ওর বাপের বাড়িতে ডেকে আমি কাশি চলে যাই। একজন লোকের কাশিতে বেশ চলবে, নইলে এদিকে সবই তো শুনলে। বিনয় বড় মুশকিলে পড়েছে, রুগীপত্র নেই, ডাক নেই, এই বাজারে 2টো সংসার চালানো কি সোজা কথা রে বাবা? আমার চলে গেলে ও তবু খানিকটা খোলসা হয়। তাছাড়া কাশিতে আমার বন্ধুবান্ধব ভর্তি, আহা কত কাণ্ডই করেছি সব এক সময়, কাশিতে কাকে না চিনি। উমাপদ আবাল্য
এসব গল্পের সঙ্গে পরিচিত। সে বলিল, পাগল হয়েছেন? আপনার ছেলেবেলার আমলের তারা কি আর এখন কেউ আছে ভাবছেন? সেসব কি? সতীশ কথাটা পছন্দ করিল না, বাধা দিয়া বলল, তুমি কি করে জানলে নেই? আমার সেই ডানপিটে দলের ছেলে হঠাৎ মরবার নয় যেন। ছেলে কথাটা অসতর্ক মুহূর্তে মুখ দিয়া বাহির হইয়া গেল। সব আছে, হে হে, হঠাৎ আমরা মরছি নে। তুমি জানো না আমাদের সে দলের কথা। শুনবে তবে? উমাপদ ব্যস্ত হইয়া বলিল, জ্যাঠামশাই, আরেকদিন বরং এসে, আজ একটু কাজ আছে, উঠি এখন। দিন 15 পরে সতীশ একদিন কাশী স্টেশনে দুপুরবেলা নামিল। স্ত্রীকে মেহেরপুর ছুটোশালার কাছে রাখিয়া আসিয়াছে। আসিবার সময় বাড়ির চাবিটা আন্নাকালীর হাতে দিয়া আসিয়াছে, বিনয় আসিলে দিবার জন্য। ছেলেকে কোনো খবর দেয় নাই, কেন মিছিমিছি তাহাকে বিব্রত করা? কাশীতে নামিয়া মনে একটা অপূর্ব উৎসাহ ও উত্তেজনা অনুভব করিল। বাল্যের সেই কাশী এতদিন কি করিয়া ভুলিয়াছিল সে? বাংলাদেশের একটা জঙ্গলে ভরা ছোট্ট পাড়াগাঁয়ে জীবনের 30টি বছর। সারাদিন ধরিয়া সে কাশীর পথে পথে ঘুরিয়া বেড়াইল, পঞ্চগঙ্গা ঘাটে স্নান করিল, বিশ্বনাথ দর্শন করিল। বাল্যের দিনগুলির সঙ্গে জড়িত সেসব জায়গায় একদিনের মধ্যে পায়ে হাঁটিয়া যাওয়া অসম্ভব। তাহা সে বড় বাদ দিল না। কিন্তু ধীরে ধীরে তাহার মনে হইতে লাগিল কাশী, তাহার সে 40 বছর আগেকার কাশীকে যেন সে খুঁজিয়া পাইতেছে না। সে কাশী কোথায় গেল? এ কাশীকে তো সে চেনে না। গণেশ মহল্লায় পুরাতন সঙ্গীদের সন্ধান কেহ জানে না। কেবল রামজীবন বাবুর মেজ ছেলে পতিতপাবন পৈতৃক বাটিতে এখনও বাস করিতেছে। পতিতপাবন সতীশকে দেখিয়াই চিনিতে পারিল। বলিল, সতীশদা, তোমার চেহারা তো এখন বেশ আছে। আমারও ধরো এই 62 হলো। আমি তোমার চেয়ে বুড়ো হয়ে গেছি। মানে অম্বলের অসুখে আমার এতদিন ছিলে কোথায়? নানা পুরাতন গল্পের দিনের শুরু হইল। পতিতপাবনের অবস্থা ভালো নয়। ব্যবসায় বারবার ক্ষতিগ্রস্ত হইয়া সর্বশান্ত হইতে বসিয়াছিল। তারপর উপরি উপরি 2টি উপযুক্ত ছেলে মারা গিয়াছে। ছোট ছেলেটি রেশমের কাপড়ের ব্যবসা করে বিশ্বনাথের গলির মধ্যে, তাতেই কোনো রকমে চলে। ভাইগুলির মধ্যে কেবল ছোট ভাইটি বাঁচিয়া আছে। পাটনাতে শ্বশুরবাড়ি বাসা বাঁধিয়াছিল, বহুদিন হইল সেইখানেই আছে। সন্ধ্যাবেলা সতীশ দশার সমেত ঘাটে চুপ করিয়া বসিল। সম্মুখের হাসি মাখা কত অজানা তরুণ মুখ, গান, আনন্দের উচ্ছ্বাস। দিব্যেন্দুর কথা মনে পড়িল। দিব্যেন্দু বলিয়াছিল, দাদা, আমি চাকরি করলে তোমার ভাবনা থাকবে না। দিব্যেন্দু জানে না যে তাহার দাদা লুকাইয়া কাশী চলিয়া গিয়াছে। এই দশার সমেত ঘাটে এই সন্ধ্যাবেলা যেন প্রত্যেক বালকেই মনে হইতে লাগিল দিব্যেন্দু না, সে 55 বছরের আগেকার নিজে। আন্নাকালীর মুখ মনে পড়িল। যখন গরুর গাড়ির পাশে দাঁড়াইয়া ঘরের চাবিটা তাহার হাতে দিয়াছিল, সে সময়কার তাহার ছলছল চোখ দুটি মনে পড়িল। না, সে ডান পিঠে সে আর নেই। কাশীও তার কাছে আর কিছুই নয়। তার সে কাশী হারাইয়া গিয়াছে। রাত্রে ঘুম হইল না কত রাত পর্যন্ত। শুইয়া শুইয়া ঠিক করিল সে ফিরিয়া যাইবে। আন্নাকালীর জন্যে কাশের কৌটো লইতে হইবে। ছেলে মানুষ, খুশি হইবে এখন। দিব্যেন্দুর জামার উপযুক্ত খানিকটা সিল্ক পতিতপাবনের কাছে ধার লইয়া গেলেই হইবে। গিয়া দাম পাঠাইবে। ভালো পট, বৌমা ছবি ভালোবাসে। কিন্তু সকালে উঠিয়াই সে পতিতপাবনকে বলিল, তুমি একটা উপকার করো ভাই আমার। তোমার এখানে আর কতদিন থাকবো? তুমি একটা বাজার সরকারি গুছের কাজ জুটিয়ে দাও দিকে আমায়। অভাবে রাঁধুনিগিরিতেও রাজি আছি। খুব ভালো রাঁধতে পারি, দেখে নেবে তারা। না, সে ছেলেকে আর বিব্রত করিতে ফিরিবে না। ছেলে পারিয়া উঠিবে কেন? শেষে কি দিব্যেন্দুর কলেজের পড়া বন্ধ হইবে? বৌমার গহনা বন্ধক দিতে হইবে? ছি, একটা পেটের জন্য কাশি দেবার ভাবনা। এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত ছোট গল্প ডান পিটে। নমস্কার।